হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই নিয়ে খুব চিন্তায় আছেন। জীবনে এত ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এত ঝামেলায় পড়েননি। সুতরাং যদি আপনারা এই ভিডিওটা দেখেন নিজেরাই করতে পারবেন, কারোর কাছে যাওয়ার দরকারই নেই। একটু বুঝে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। দেখুন আমি এখানে বিস্তারিত আলোচনা করছি। দেখুন আপনার এলাকার বিএলও আপনাকে দুটো ফর্ম দেবেন। একটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে আর একটা আপনার কাছে রিসিভ কপি হিসাবে রাখতে হবে। দুটোতেই আপনি সই করবেন, বিএলও দুটোতে সই করবেন, করে একটা আপনি রিসিভ কপি হিসাবে রেখে দেবেন। তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন দেখে নিন। প্রথমে দেখুন ফর্মের উপর লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। এখানে আপনার যে বিএলও তার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য, কারণ যে কোনো সমস্যা আপনি বিএলওকে ফোন করতে পারেন। এখানে নির্বাচকের নাম, এপিক নাম্বার, যার ফর্ম আপনি ফিল আপ করবেন তার সেই নির্বাচকের নাম থাকবে এবং আপনার নিজের নাম। ধরুন আপনি নিজের ফর্ম ফিল আপ করছেন, তাহলে আপনি নির্বাচক, আপনার নাম এখানে আপনার এপিক নাম্বার দিতে হবে, দেওয়া থাকবে নিচে। আর ঠিকানা, আপনার যা ঠিকানা হবে সেটাই দেওয়া থাকবে। অংশ নাম্বার ও নাম সেটাও দেওয়া থাকবে। বিধানসভা লোকসভার নাম সেটাও দেওয়া থাকবে। রাজ্যের নামও দেওয়া থাকবে। এখানে আপনার স্ক্যান থাকবে, তারপরে আপনার ছবি ওখান থেকে দেওয়া থাকবে যে ফর্ম দেবে সেই ফর্মে। আর সাম্প্রতিক ফটো আপনাকে এখানে সেঁটে দিতে হবে। তাহলে আপনি এখানে সাম্প্রতিক ফটো, আপনি আগের ফটো দিলে হবে না। আপনার এখন যা নতুন ফটো সেটাই মানে সাম্প্রতিককালে যে আপনার যে ফটো তুলে সেটাই দিতে হবে। কিন্তু ফটোটি অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আপনি রঙিন দেবেন না, সাদা ব্যাকগ্রাউন্ড দিলে সবথেকে আপনার সুবিধা হবে। সুতরাং আপনি সাম্প্রতিক ফটো এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখুন জন্ম তারিখ। ধরুন আপনি নির্বাচক, আপনার জন্ম তারিখ 2025 সাল অনুযায়ী যা হবে সেগুলো এখানে বসাবেন। এখানে সব কিছু 2025 সাল অনুযায়ী হবে। দেখুন এখানে আমি একটা কাল্পনিক জন্ম তারিখ বসালাম 1/1/1978। তারপরে হবে আধার নাম্বার ঐচ্ছিক। এখানে আমি কাল্পনিক একটা আধার নাম্বার বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নিজেদের আধার নাম্বার বসাবেন এবং নিজেদের বয়স বসাবেন। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারাও নিজেদের ফোন নাম্বারটা এখানে বসাবেন। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে আপনি যে কোনো একটা নাম্বার ব্যবহার করতে পারেন। 5 জনের জন্য আলাদা আলাদা যে 5টা নাম্বার লাগবে তা নয়। আপনার ফ্যামিলিতে যে ফোন নাম্বারটি চালু আছে আপনি সেই ফোন নাম্বারটি 5 জনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটা কাল্পনিক নাম্বার দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 0 করে 10টা সংখ্যার মোবাইল নাম্বার হবে। আপনারা আপনাদের নাম্বার বসাবেন। তারপর দেখুন যে নির্বাচক, মনে করুন আপনি একটা মহিলা, আপনি মহিলা হিসেবে, যেহেতু আমি মহিলা সেই হিসেবে আমি বলছি যে আমি ধরুন আমার ফর্ম ফিল আপ করছি। তাহলে এখানে আমার পিতার নাম, তাহলে আমার পিতার নাম 2025 সালে যা থাকবে সেটাই আমার এখানে বসাতে হবে। আমার বাবার নাম অভিভাবক হিসাবে। তারপরে হচ্ছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে সেটা এখানে বসিয়ে দিতে হবে। যদি 2025 সালের লিস্টে যদি সেই বাবার নাম থাকে আর বাবা যদি জীবিত হয় তবেই তার এপিক নাম্বার হবে, নাহলে কিন্তু লেখার কোনো দরকার নেই, শুধু বাবার নামটা দিলেই হবে। এপিক নাম্বার লেখার কোনো দরকার নেই। মায়ের ক্ষেত্রেও তাই। 2025 সালে যদি মা জীবিত থাকেন মায়ের নাম তো অবশ্যই বসবে। যদি জীবিত থাকেন তবেই মায়ের এপিক নাম্বার এখানে বসাবেন, নাহলে বসানোর কোনো দরকার নেই। আর ছেলে বা মেয়ের ক্ষেত্রে যদি বিবাহিতা হয়, এখানে দেখুন স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। যদি বিবাহিত হয় স্বামী, তাহলে এখানে স্বামীর নাম লিখবেন। যদি বিবাহিত হয় মহিলা তাহলে স্বামীর নাম লিখবেন, স্বামীর এপিক নাম্বার নিচে লিখবেন। আর যদি বিবাহিত না হন এই দুটো ঘর ফাঁকা রাখবেন। আর যদি স্বামী লেখেন তাহলে কিন্তু তিনি উপরে এখানে স্বামী স্ত্রীর নাম, তাহলে ওখানে যদি কোনো পুরুষ মানুষ ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে ওপরে স্ত্রীর নাম লিখবেন আর নিচে স্ত্রীর এপিক নাম্বার লিখবেন। যদি বিবাহিত হন তবে, যদি না বিবাহিত হন তাহলে এটা লেখার দরকার নেই। যদি ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায় সেক্ষেত্রে কিছু লেখার দরকার নেই, ফাঁকাই রেখে দেবেন। তারপর দেখুন এখানে নিচেরটা ফিল আপ করতে গিয়ে আপনাদের সবথেকে বেশি চিন্তায় পড়ছেন যে ডান দিকে কার ফিল আপ হবে, বাঁ দিকে কার ফিল আপ হবে। তাহলে এখানে আমি প্রথমেই মনে করুন আমি আমার নিজেরটা ফিল আপ করছি।
তাহলে আমি মহিলা, এখানে আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, সুতরাং আমি এখানে সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকার থাকা নির্বাচকের বিবরণ অনুযায়ী নির্বাচকের নাম, ধরুন আমি আমার নিজের নাম এখানে লিখলাম, আপনারাও নিজের নাম লিখবেন 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখানে ভুলই লিখতে হবে। ওপরেরটা 2025 সাল অনুযায়ী আর নিচের বাঁ দিকেরটা হচ্ছে 2002 সাল অনুযায়ী। যাদের 2002 সালে নাম আছে শুধুমাত্র তাদের এই বাঁ দিকের ঘরটা পূরণ হবে, যাদের নেই 2002 সালে তাদের কিন্তু ডান দিকের ঘর পূরণ হবে, সেটা আমি পরে আসছি। তাহলে নির্বাচকের নামের জায়গায় নিজেদের নাম, এপিক নাম্বার, 2002 সালের এপিক নাম্বার, যে ভোটার কার্ডে যে এপিক নাম্বার ছিল, পরে অনেকের এপিক নাম্বার পাল্টেছে, কিন্তু 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেটাই কিন্তু এখানে লিখতে হবে। আত্মীয়ের নাম, যদি স্বামী হয় স্বামীর নাম, আর যদি বাবা হয় পুরুষদের ক্ষেত্রে বাবার নাম লিখতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে যদি 2002 সালে স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন, আর যদি অবিবাহিত হন তাহলে বাবার নাম বসিয়ে দেবেন। যদি 2002 সালে কেউ অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু সেই মহিলারা তার বাবার নাম বসাবেন, আর যদি বিবাহিত হয়, যদি স্বামীর নাম সেই 2002 সালে থাকে তাহলে স্বামীর নাম বসিয়ে দেবেন। সম্পর্ক, যদি স্বামী হয় তাহলে এখানে সম্পর্কের জায়গায় স্বামী, আর যদি বাবা হয় তাহলে সম্পর্কের জায়গায় বাবা। জেলা, যার নিজের জেলা 2002 সাল অনুযায়ী তিনি যে জেলায় তার নাম ছিল নথিভুক্ত করা এই লিস্ট অনুযায়ী সেই জেলারই নাম লিখতে হবে। রাজ্যের নামও পশ্চিমবঙ্গ, কিন্তু 2002 সালের অনুযায়ী যদি আপনি অন্য রাজ্যে বসবাস করতেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে সেটাই লিখতে হবে। আর যদি আপনি বর্তমানে অন্য জেলায় থাকেন, আগে পশ্চিমবঙ্গে ছিল, এই অন্য রাজ্যে থাকেন, আগে পশ্চিমবঙ্গে ছিলেন, সেটার ক্ষেত্রেও তাই করতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সাল অনুযায়ী আপনি রাজ্যের নাম লিখবেন, 2002 সাল অনুযায়ী আপনি জেলার নাম লিখবেন। আর বিধানসভার ক্ষেত্রের নাম আপনার 2002 সাল অনুযায়ী যে লিস্ট, ভোটার লিস্ট, তাতে দেখবেন এখানে বিধানসভার ক্ষেত্রের নাম আছে, সেটা লিখে দেবেন, লিখবেন, এবং অংশ নাম্বারও ওখানে আছে দেখবেন, আর ক্রমিক সংখ্যাও যা থাকবে সেটাই লিখে দেবেন। তারপর আমি চলে আসছি ডান দিকে, যাদের ক্ষেত্রে 2002 সালে নাম নেই তাদের ক্ষেত্রে এই ডান দিকের ঘরটা পূরণ হবে, তাদের বাঁ দিকে কিছু হবে না, কারণ যেহেতু তার কিছু নেই সেক্ষেত্রে তার এখানে পূরণ হবে। দেখুন, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তাহলে এখানে নামের ক্ষেত্রে যাদের 2002 সালে নিজের নাম নেই অথচ পরিবারের বাবা মা দাদু ঠাকুমা নাম আছে, তাদের মধ্যে থেকে যার নামটা আপনি পাবেন সেটা এই 4 জনেরই আপনি আত্মীয় হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং যার নামটি নেবেন সেখানে তার নামটি হবে, তার এপিক নাম্বার যদি 2002 সাল অনুযায়ী যদি থাকে তবে তার এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন। আত্মীয়ের নাম, যদি মনে করুন কোনো বিবাহিত মহিলা তার 2002 সালে নাম নেই, এখানে কিন্তু তার বাবার নাম যদি থাকে তাহলে এখানে উপরে লিখবেন নামের জায়গায় বাবার নাম, বাবার এপিক নাম্বার, এবার আত্মীয়র জায়গায় তার বাবা, মানে ওই মহিলার দাদু মানে ঠাকুরদার নাম দিতে হবে, সেই ওর বাবার নাম দিতে হবে, এবং এখানে তার তথ্য দিতে হবে 2002 সাল অনুযায়ী। যদি মনে করুন আপনি আপনার বা কোনো অবিবাহিত মেয়ে বা ছেলে পূরণ করছেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তাদের 2002 সালে নাম নেই, তাদের ক্ষেত্রে এখানে 2025-এ নাম আছে, তাদের ওপরেরটা ফিল আপ হবে, কিন্তু নিচে এখানে তার বাবার নাম, তার বাবার এপিক নাম্বার এবং তার আত্মীয় জায়গা তার দাদুর নাম বা ঠাকুমার নাম, সেটা যদি থাকে এখানে বাবা মা দাদু ঠাকুমা যার নামটা 2002 সালে থাকবে সেটাই এখানে বসাতে হবে, এবং তার যার নাম আপনি এখানে বসাবেন তারই বাবা আত্মীয় জায়গা তার বাবার তার তথ্য দিতে হবে। তাহলে এখানে সম্পর্কের জায়গা, মনে করুন অবিবাহিতা কোনো ছেলে ফিল আপ করছে, তাহলে এখানে নামের জায়গায় তার বাবার নাম হবে, এপিক নাম্বার তার বাবার হবে, আত্মীয়র জায়গায় তার দাদুর বাবার নাম হবে, সম্পর্কের জায়গায় তার বাবার বাবা মানে পিতা। এই সম্পর্কটা আপনারা সবসময় বিএলও কথা অনুযায়ী আপনারা লিখবেন, কারণ এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছেন, যার ফলে আপনাদের সমস্যা হতে পারে। সুতরাং সবথেকে আপনি নির্ভাবনায় দিতে পারবেন, আপনার বিএলও যে সম্পর্কের কথা বলবে আপনারা সেটাই এখানে লিখে দেবেন। জেলা, 2002 সাল অনুযায়ী জেলা, 2002 সাল অনুযায়ী সেই মানে আপনার যে আত্মীয়র যে জেলা ছিল সেটাই লিখবেন। রাজ্যের নামও 2002 সাল অনুযায়ী লিখবেন।
বিধানসভার ক্ষেত্রের নামও 2002 সাল অনুযায়ী, এবং বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা সবই ওতে দেওয়া আছে। তারপরে নিচে দেখুন, এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাষ্টুঙ্গের ছাপ। তাহলে এখানে নিজেদের সই বা যারা সই করতে পারেন না টিপ সই দেবেন সেই নির্বাচক। যদি কারোর ফ্যামিলির কেউ বাইরে চাকরি করে বা কোনো সমস্যার জন্য বাইরে থাকে এসআইআর হওয়ার সময়, সেক্ষেত্রে তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক মানুষ সই করে দিতে পারবে, কিন্তু তার পাশে তার সঙ্গে সম্পর্কটা লিখে দিতে পারবে। মনে করুন কারোর ছেলে বাইরে চাকরি করে, ফর্মটা সেখানে ফিল আপ হলো, তার বাবা সইটা করে দিলেন, দিয়ে ব্যাকের মধ্যে লিখে দেবেন যে তার পিতা। তাহলে এক্ষেত্রে আর সইয়ের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকলো না, কোনো চিন্তা থাকলো না। তারপর আপনি বিএলওকে দুটো ফর্ম সবই পুরো ফিল আপ করবেন, করে বিএলওকে জমা দেবেন। একটা নিজের কাছে রেখে দেবেন, রিসিভ করবেন, এবং বিএলওর দিয়েও দুটোই সই করাবেন। দেখুন নিচে বিএলও স্বাক্ষর আছে, এখানে বিএলওর দিয়ে সই করাবেন, করে আপনি আপনার প্রমাণস্বরূপ একটা আপনার কাছে রাখবেন রিসিভ কপি, আর একটা আপনি জমা দিয়ে দেবেন। যতদিন না আপনার নতুন লিস্টে এসআইয়ের এই নতুন লিস্টে আপনার নাম উঠছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই কাগজ সংরক্ষণ করে রাখতে হবে, কারণ আপনি প্রমাণ দেখাতে পারবেন যে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলেন। তাহলে এইভাবে আপনারা ফিল আপ করবেন, চিন্তার কিছু নেই, খুব সহজভাবেই করার চেষ্টা করবেন। বিস্তারিত আমি বলে দিলাম এই ভিডিওতে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।